হয়েছে, অনেক জ্ঞান দিয়েছেন, বুঝেছি। এখন সব প্যাচাল বাদ দিয়ে নিজের টার্গেটের নজর রাখুন। মানুষ গেলেই কিন্তু ঝাঁকি দিতে হবে। ঈশান বেচারা আর কিছু না বলে কাঁচুমাচু মুখে গাছের ডালের দিকে তাকিয়ে রইল। শুভ্রার এই চুরির নেশা তাকে আজ কথায় নিয়ে ঠেকায়, সেটাই দেখার বিষয়। ঈশান আশেপাশে ভালো করে নজর বুলিয়ে নিল। যখন দেখল ত্রিসীমানায় কোনো মানুষ নেই, তখন সে গুটি গুটি পায়ে বড়ই গাছের একদম নিচে গিয়ে দাঁড়ালো। গাছটা খুব একটা মোটা নয়, মাঝারি গঠনের, একটু জোরসেই ঝাঁকি দিলেই টপাটপ বড়ই পড়ার উজ্জ্বল সম্ভাবনা আছে। ঈশান মনে মনে সাহস সঞ্চার করে সবটুকু শক্তি দিয়ে গাছে একটা বিশাল ঝাঁকুনি দিল। সাথে সাথে বৃষ্টির মতো টুপটুপ করে বড়ই পড়তে লাগলো মাটিতে। শুভ্রা তো খুশিতে আত্মহারা। সে তড়িঘড়ি করে মাটি থেকে বড়ই কুড়িয়ে নিজের ওড়নার আঁচলে ভরতে লাগলো। তার চোখ মুখে তখন রাজ্যের আনন্দ, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎই ঈশান দূর থেকে দেখলো লুঙ্গি পরা এক লোক হাতে একটা লাঠি নিয়ে ওদের দিকে তরতর করে এগিয়ে আসছে এবং সম্ভবত ওদের দেখে ফেলেছে। ঈশানের আত্মার রাম খাঁচা হওয়ার দশা। সে এক মুহূর্ত দেরি না করে যান হাতে নিয়ে চিৎকার করে উঠল। আইলো রে, মালিক আইলো, পালাও শুভ্রা। বলেই ঈশান এক দৌড়ে সামনের গলি দিয়ে অদৃশ্য হওয়ার চেষ্টা করলো। শুভ্রাও হাতে থাকা বড়ইগুলো সামলে নিয়ে ওড়নাটা শক্ত করে ধরে ঈশানের পেছন পেছন উদ্ধাসে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তার ওড়না থেকে দু একটা বড়ইও মাটিতে পড়ে যাচ্ছে, কিন্তু সেদিকে তাকানোর সময় এখন নেই। পেছনের লোকটা তখনও চিৎকার করছে, আর এই দু চোর তখন বাতাসের বেগে নিজেদের ইজ্জত বাঁচাতে ছুটছে। ঈশান আর শুভ্রা এক ছুটে সোজা চৌধুরী বাড়ির গেটের সামনে এসে থামলো। ঈশান ক্লান্তিতে একদম শেষ। সে দু হাঁটুতে হাত দিয়ে ঝুঁকে পড়ে সজোরে হাঁপাতে লাগলো। ওর কপালে ঘাম জমেছে। অন্যদিকে শুভ্রাও হাঁপাচ্ছে, কিন্তু তার উৎসাহের কমতি নেই। সে ওড়নার আঁচল থেকে একটা টসটসে বড়ই বের করে আয়েশ করে কামড় দিয়ে তৃপ্তির স্বরে বলল, আহা, কতদিন পর মনে হচ্ছে এমন দারুণ টক মিষ্টি বড়ই খাচ্ছি। জাস্ট হেভেনলি। ঈশান কোনো মতে সজা হয়ে দাঁড়িয়ে বড় বড় শ্বাস নিতে নিতে বিরক্ত আর আতঙ্কিত গলায় বলল, মজা তো লাগবেই। যা এক দৌড়নি খেলাম আজ। ধরা পড়লে দুজনকেই দড়ি দিয়ে বেঁধে রাখতো ওই বাড়ির লোকগুলো। উফ বাবা, একটুর জন্য বেঁচে গেছি। আমি আর নেই এসব চুরির মধ্যে, কান ধরলাম। শুভ্রা আর ঈশান বাড়ির ভিতরে ঢুকতেই দেখলো উঠোনের একটা চাঙ্গের উপর পাখি, রিদি আর মিহি গোল করে বসে আড্ডা দিচ্ছে। শুভ্রা বিজয়ী বেশে এগিয়ে গিয়ে অন্যার আঁচল থেকে মুঠো করে বড়ই বের করে সবার সামনে মেলে ধরে তাড়াহুড়া করে বলল, এই নে নে, খা তাড়াতাড়ি, জাস্ট লুক অ্যাট দিস। বের করতে যতটুকু দেরি হলো ওগুলো শেষ করতে তার চেয়েও কম সময় লাগলো। সবাই কাড়াকাড়ি করে বড়ই নিয়ে মুখে পুরে নিল। পাখি একটা বড়ই চিবোতে চিবোতে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমাদের গাছের বড়ই তো সব শেষ হয়ে গেছে, তুই এতগুলো বড়ই কোথায় পেলি রে শুভ্রা? শুভ্রা বেশ গর্বের সাথে বুক ফুলিয়ে মুচকি হেসে বলল, চুরি করেছি। চুরির কথা শুনে রিদি চোখ বড় বড় করে ফেলল। সে রীতিমতো হকচকিয়ে গিয়ে বলল, চুরি বলিস কি? শুভ্রা এবার ঈশানের দিকে আঙ্গুল তুলে কৃতিত্ব দিয়ে হাসতে হাসতে বলল, রে, সব সম্ভব হয়েছে ঈশানের জন্য। ও গাছে জুত মতো ঝাঁকি দিয়েছে আর আমি চটপট টকিয়ে নিয়েছি। আর অনেক আনতে পারতাম, কিন্তু এই বাড়ির মালিক দেখে ফেলেছিল। মিহি ঘটনাটা পরিকল্পনা করে হু হু করে হাসতে হাসতে মজা করে শুধালো, তা মালিক দেখে ফেলার পর তো তোরা কি দৌড়ানি খাস নাই? শুভ্রা অন্নাটা ঝাড়তে ঝাড়তে ফুরফুরে মেজাজে উত্তর দিল, দৌড়ানি আবার খাবো না? ভাগ্যিস বড় গাছটা বাড়ির কাছেই ছিল, তাই এক দৌড়ে বাড়িতে চলে আসতে দেরি হলো না। না হলে আজ আমাদের কপালে শনি ছিল। মিহি ঈশানের অসহায় মুখটার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে মজা করে বলল, তা ঈশান ভাইয়া, আপনি তো দেখি চুরিতে একদম মেয়েদের মতো ওস্তাদ। তো কি বলেন, আরো একবার যাওয়া যায় নাকি আপনাকে নিয়ে? ঈশান নিজের কান ধরে একদম কাচুমাচু হয়ে আতকে উঠে বলল, বাপরে, কান ধরছি বোন। এই চুরির কারবারে আমি আর নাই। যা দৌড়ানি খাইছি আজও রাতে স্বপ্নে দেখবো।
বলেই ঈশান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়ির ভেতরে সটকে পড়ল। হৃদি, পাখি, শুভ্রা আর মিহি ওর যাওয়ার ভঙ্গি দেখে হাসতে হাসতে প্রায় গড়িয়ে পড়ল। ঈশানের এই ভীতু স্বভাবটা ওদের আড্ডার নতুন খোরাক হয়ে দাঁড়ালো। ধীরে ধীরে চারপাশ ঝাপসা হয়ে অন্ধকার নেমে এলো। গ্রামের সন্ধ্যাটা শহরের চেয়ে একদম আলাদা, এক অদ্ভুত নিস্তব্ধতা আর হিমেল হাওয়া। মিহি, পাখি, হৃদি, শুভ্রার সাথে ইমনও ছাদে এলো। সবাই মিলে ছাদের মাঝখানে গোল হয়ে বসে আড্ডা দিতে লাগলো। রাতের আধারে খোলা আকাশের নিচে কাজিনরা যখন এক হয়, সেই আড্ডার মজাই অন্যরকম। বেশ কিছুক্ষণ পর ফোনের কথা বলতে বলতে ছাদে এলো শুভ্র। ওর পেছন পেছন তুর্য, রিফাত আর ঈশানও এলো। শুভ্র একবার হৃদিদের দিকে আর চোখে তাকালো, কিন্তু কিছু না বলে একদম ছাদের কিনারায় গিয়ে গভীর মনোযোগে ফোনে কথা বলতে থাকলো। এদিকে তুর্য, ঈশান আর রিফাত হাসি মুখে পাখিদের আড্ডার দিকে এগিয়ে এলো। রিফাত সবার উদ্দেশ্যে বেশ অমায়িক গলায় বলল, হাই, তোমাদের সবার বুঝি এই টাইমে সাদে আড্ডা দেওয়া হচ্ছে? মিহি চুলে হাত বুলিয়ে সহজ গলায় জানালো, হ্যাঁ ভাইয়া, আসলে আমরা কাজিনরা যখনই এক হই এইভাবেই আড্ডা দেওয়া আমাদের কাছে একদম নতুন কিছু না। রিফাত এবার একটু সুযোগ বুঝে পরামর্শ দেওয়ার ঢঙ্গে বলল। তা আমি কি তোমাদের এই আড্ডায় জয়েন করতে পারি? পাখি একগাল হেসে অভয় দিয়ে বলল, আড্ডা দিতে আবার পারমিশন লাগে নাকি? দাঁড়িয়ে আছেন কেন? বসেন, যা আড্ডা দিবেন শুরু করেন। মাঝখান থেকে ইমন হঠাৎ উত্তেজনায় লাফিয়ে উঠে সবার মনোযোগ আকর্ষণ করে বলল, ধুর, শুধু আড্ডা দিলে কি আর ভালো লাগে? যেহেতু আমরা এখন অনেকে আছি, তাহলে চলো সবাই মিলে ট্রুথ অর ডেয়ার খেলি। ইমনের প্রস্তাব শুনে সবার চোখ মুখে উত্তেজনার ঝিলিক দেখা দিল। মিহি ইমনের প্রস্তাবে বেশ সায় দিয়ে উচ্ছ্বাসিত গলায় বলল, কথাটা তুই মন্দ বলিস নাই রে ইমন। দাঁড়া, তোরা বস, আমি নিচে গিয়ে চট করে একটা খালি বোতল নিয়ে আসি। এই বলে মিহি এক দৌড়ে নিচে গিয়ে একটা কাচের বোতল নিয়ে এলো। সবাই গোল হয়ে ছাদের মাঝখানে বসে পড়ল। রিফাত সুযোগ বুঝে একদম মিহির পাশেই জায়গা করে বসলো। তুর্য বসলো পাখির পাশে। আর ঈশান যখন দেখলো আড্ডার বহর বাড়ছে, সে কেটে পড়তে চাইল, কিন্তু শুভ্রা জোর করে টেনে টুনে ওকে নিজের পাশে বসিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে ছাদে উঠে এলো রাসেল। সবাইকে এভাবে গোল হয়ে বসে থাকতে দেখে সে একটু অবাক হয়ে কৌতূহলী গলায় বলল, আরে এখানে কি হচ্ছে? আড্ডা নাকি খেলাধুলার আসর বসেছিস তোরা? রিধি রাসেলের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ঝুলিয়ে স্বাভাবিক গলায় বলল, জি ভাইয়া, আমরা ট্রুথ অর ডেয়ার খেলছি। আপনি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। রাসেল যেন মেঘ না চাইতেই জল পেয়ে গেল। সে এক মুহূর্ত দেরি না করে সোজা হৃদির একদম গা ঘেঁষে বসে পড়ল। হৃদির ভেতরে তখন প্রচণ্ড বিরক্তি কাজ করছে। রাসেলের শরীরের উটকো পারফিউমের গন্ধে ওর দম আটকে আসছে, কিন্তু শুভ্রকে জ্বালানোর জন্য এই হাসিটা ওকে রাখতেই হবে। শুভ্র ফোনের কথা শেষ করে সবার দিকে ফিরতেই ওর চোয়াল শক্ত হয়ে এলো। সবাই গোল হয়ে বসে আছে সেটা বড় কথা নয়, ওর নজর গিয়ে আটকিয়েছে হৃদির ঠিক পাশটিতে বসে থাকা রাসেলের উপর। হৃদির এত কাছাকাছি রাসেলকে দেখে শুভ্রের মাথায় যেন রক্ত চড়ে বসলো। মেয়েটা কি পেয়ে বসেছে ওকে? ওকে না রাগিয়ে দিলে কি ওর পেটের ভাত হজম হয় না? শুভ্র বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করলো। তারপর সবার উদ্দেশ্যে বেশ ধমকে সুরে বলে উঠল, কি হচ্ছে এখানে? তোরা সবাই এইভাবে রাস্তার পাগলের মতো গোল হয়ে বসে আছিস কেন? কোনো কাজ নেই তোদের? শুভ্রের এমন রুক্ষ মেজাজ দেখে তুর্য একদম দমে না গিয়ে পাল্টা হাতছানি দিয়ে ঢেকে বলল, আরে রাখছিস কেন? খেলা হবে আজ, জমে ক্ষীর হবে। তুইও আই, এখানে বস, সবাই মিলে খেললে দারুণ জমবে। শুভ্র যেন আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। সে কড়া গলায় নির্দেশ দিল, কোনো খেলা টেলা হবে না, ওঠ সবাই এখান থেকে। ইমন এবার একটু সাহস সঞ্চার করে প্রতিবাদী গলায় বলল, ব্রো, এটা কিন্তু কোনো কাজের কথা বললা না তুমি। আমরা সবাই কত আশা নিয়ে খেলতে বসলাম, আর তুমি বলছো খেলা হবে না। এমনিতে তোমাকে ভয় পেলেও এই মুহূর্তে তোমার এই অন্যায় কথা আমরা কেউ শুনবো না। ইমনের সাথে বাকিরাও একমত হয়ে মাথা নাড়ল। শুভ্র বুঝতে পারল এই মুহূর্তে এদের গায়ের জোরে
সরানো যাবে না। সে একটা কুটিল বুদ্ধি আঁটল। সে ধীর পায়ে হাঁটতে হাঁটতে ঠিক হৃদির পেছনে গিয়ে দাঁড়ালো। 2 হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে বেশ ভাব নিয়ে সবার উদ্দেশ্যে বলল, ঠিক আছে, তোরা খেল, আমি এখানে দাঁড়িয়েই দেখি। রিফাত এবার শুভ্রকে জোরাজোরি করে বলল, তুই দাঁড়িয়ে থাকবি কেন? আয় আমাদের সাথে বস। সারাক্ষণ তো কাজ নিয়ে ব্যস্ত থাকিস, একটু সবার সাথে খেললে তোরও ভালো লাগবে। রিফাতের কথা শুনে শুভ্র এক চিলতে পাকা হাসল। হৃদি তখনও রাসেলের পাশে আয়েশ করে বসেছিল। শুভ্র সুযোগ বুঝে নিজের পায়ের আঙ্গুল দিয়ে হৃদির পেছনের দিকে আলতো করে সুড়সুড়ি দিয়ে দিল। হৃদি আচমকা এই স্পর্শে কামড় দেওয়া পোকা ভেবে আতঙ্কে চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। আ পোকা পোকা, এখানে নির্ঘাত কোনো বিষাক্ত পোকা আছে। হৃদি ভয় পেয়ে লাফিয়ে একটু সরে যেতেই শুভ্র সুযোগ বুঝে ধপাস করে ঠিক হৃদির খালি জায়গাটাতে বসে পড়ল। অর্থাৎ এখন শুভ্র বসেছে রাসেলের ঠিক পাশে, আর হৃদি মাঝখান থেকে ছিটকে গেছে। হৃদি হা করে শুভ্রের দিকে তাকিয়ে থেকে অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো? আপনি আমার জায়গায় এসে বসলেন কেন? উঠুন বলছি, এটা আমার জায়গা ছিল। শুভ্র একদম উদাসীন ভাব ধরে নির্বিকার গলায় বলল, এইটা তোর জায়গা? এটা কোন দলিলে লেখা আছে শুনি? আমি জায়গা খালি পেয়েছি তাই বসে পড়েছি। শুভ্রের এমন ভাবসাব দেখে হৃদি ওর দিকে একদম কটমট করে তাকালো। কিন্তু অবাক কাণ্ড, শুভ্র রেগে যাওয়ার বদলে হৃদির চোখের দিকে তাকিয়ে হঠাৎ একটা বাঁকা হাসি দিয়ে চোখ মারল। হৃদি যেন বিদ্যুৎ পিষ্ট হলো। সে ঝটপট অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। লোকটার সাথে কথা বলাই বৃথা। সব সময় এমন অদ্ভুত আচরণ কেন করে কে জানে। শুভ্রা পাশ থেকে হৃদির হাত টেনে নিজের পাশে জায়গা করে দিয়ে পড়ল। হয়েছে, থাক, চেঁচামেচি করতে হবে না, এবার এখানে এসে বস। হৃদির রাগে দাঁত কিরমির করতে করতে একদম শুভ্রের মুখোমুখি হয়ে বসে পড়ল। আর চোখে তাকিয়ে দেখলো শুভ্র তখনও ওর দিকে তাকিয়ে সেই রহস্যময় বাঁকা হাসিটা হাসছে। হৃদি এবার নিশ্চিত হলো লোকটাই ওকে রাসেলের পাশ থেকে সরানোর জন্যই এই কাণ্ডটা করেছে। এদিকে রাসেল একদম অচল হয়ে বসে আছে। ওর পরিকল্পনাগুলো প্রতিবারই শুভ্রের কারণে ভেস্তে যাচ্ছে। অবশেষে খেলা শুরু হলো। ইমন সজোরে বোতলটা ঘুরাতেই সেটা ভন ভন করে ঘুরে একদম শুভ্রার সামনে গিয়ে স্থির হলো। শুভ্রা কিছুক্ষণ ভেবে চিন্তা সাহস করে ডিয়ার বেছে নিল। সেটা দেখে তুর্য একগাল হেসে শুভ্রাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রশ্ন করল, শুভ্রা, তুমি একটা গান গাও, যে গান শুনে হাসতে হাসতে আমাদের পেটে খিল ধরে যাবে। তবে মনে রেখো, গানটা যেন অবশ্যই হাসানোর মতো হয়, কোনো সিরিয়াস গান চলবে না কিন্তু। শুভ্রা বেশ কিছুক্ষণ গম্ভীর মুখে ভাবতে লাগলো কোন গানটা গাইলে জুৎসই হবে। হঠাৎ ওর মাথায় এই বছরের একটা অদ্ভুত ভাইরাল গান গেঁথে গেল, যেটা ও কদিন ধরে লুপে শুনে এক কলি মুখস্থ করে ফেলেছে। শুভ্রা নিজের গলাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিল। তারপর চোখ বন্ধ করে একদম কোনো মাজারের পীরের মতো ভক্তিতে গদগদ হয়ে গলার সুরটা টেনে টেনে গেয়ে উঠল। বেলতুলি সুলেমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ করি সার কান্দুরসা, ভক্তি করে তোমার আশা। পরের লাইনটা মুখ দিয়ে বের হওয়ার আগেই হঠাৎ নিস্তব্ধ ছাদ কাঁপিয়ে কে যেন চিল্লিয়ে বলে উঠল, হেই বাবা। শুভ্রা ঝট করে চোখ খুলে দেখলো ছাদের অবস্থা রীতিমতো লেস গবরে। শুভ্রা বাদে বাকি সবাই হাসতে হাসতে ছাদের মেঝের উপর শুয়ে পড়েছে। ইমন তো হাসির চোটে গড়াগড়ি খেতে খেতে একদম ছাদের রেলিংয়ের কাছে চলে গেছে। ওই হুই বাবা চিৎকারটা ইমনই দিয়েছিল। সে এখন নিজের প্যান্টের চেন খামচে ধরে কুকড়ে আছে। অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে মেশিন স্টার্ট দিয়ে অঘটন ঘটিয়ে দিতে পারে। ইমন অনেক কষ্টে টলমল পায়ে উঠে দাঁড়িয়ে বড় বড় শ্বাস নিতে নিতে শুভ্রার দিকে তাকিয়ে করুণ স্বরে বলল, আপু, দোহাই লাগে, খেলা একটু থামাও, আমি আগে একটু নিচে থেকে আসি, না হলে মেশিন যে কোনো টাইমে স্টার্ট হয়ে ইজ্জত পাঞ্চা করে দিবে। এই বলেই ইমন এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ওর এই দশা দেখে বাকিদের হাসির তোর আরও বেড়ে গেল। ঈশান্ত হাসতে হাসতে প্রায়
আত্মরা হয়ে গেছে। হৃদি দু হাত পেছনে ঠেস দিয়ে বসে হাসতে হাসতে চোখের পানি এনে ফেলেছে। শুধু শুভ্র একদম চুপচাপ নিজের জায়গায় বসে আছে। ও আদৌ হেসেছে কিনা কেউ হলফ করে বলতে পারবে না। কিছুক্ষণ পর যখন হাসির রোল একটু থিতু হলো তখন তুর্য শুভ্রার দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বন্ডে, মানুষ বলে ঠেকে নাকি শেখে, আর আমি আজ জন্মের শিক্ষা পাইলাম। জীবনও আর তোমার কাছে হাসির গান শুনতে চাইব না। আরেকবার শুনলেই মনের মতো আমাদের অবস্থা হবে। শেষে ছাদ ধুইতে ধুইতে রাত পার হয়ে যাবে। শুভ্রা নিজের জয়ী হওয়ার ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে ঠোঁট উল্টে বলল, আমি কি করব? আপনারা হাসির গান শুনতে চেয়েছেন, আমি শুনিয়েছি। ব্যাস, আমার কাজ আমি পারফেক্টলি করেছি। কিছুক্ষণের মধ্যেই ইমন মেশিন সামলে নিয়ে হাঁপাতে হাঁপাতে ছাদে ফিরে এলো। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এবার বোতল ঘোরানোর দায়িত্ব নিল শুভ্রা। বোতলটা ভনভন করে ঘুরে সরাসরি গিয়ে থামলো ঈশানের দিকে মুখ করে। শুভ্রা তো খুশিতে এক লাফে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, পেয়েছি। এবার আমি ভাইয়াকে প্রশ্ন বা কাজ দেব। ভাইয়া, আপনি কি নেবেন, ট্রুথ নাকি ডেয়ার? ঈশান একটু সময় নিয়ে চিন্তা করলো। ডিয়ার নিলে এই পাগলি মেয়ে তাকে দিয়ে কি যে করাবে তার ঠিক নেই। তবুও সাহস করে ডিয়ার বেছে নিল। শুভ্রার সাথে সাথে সুযোগ বুঝে ফোন দিয়ে এটে বলল, ঠিক আছে, তাহলে আপনাকে একটা গান গাইতে হবে। তবে সে গান নয়, এমন একটা গান গাইবেন যেটা আপনার জীবনের সাথে একদম হুবহু মিলে যায়। ঈশান এবার মহা চিন্তায় পড়ে গেল। কোন গানের সাথে নিজের জীবন মেলাবে ভেবেই পাচ্ছে না। হঠাৎ একটা গানের সুর ওর মাথায় খেলে গেল। সে একটা লম্বা শ্বাস ফেলে শর্ত দিয়ে বলল, ওকে, গাইবো। তবে একা নয়, আমার সাথে রিফাত, তুর্য আর রাসেলকেও গাইতে হবে। কারণ এই গান একা গাইতে একদম ভালো লাগে না, গ্রুপে জমবে বেশি। শুভ্র এসব ফালতু কাজের সময় নষ্ট করতে না চেয়ে উঠে চলে যেতে চাইল, কিন্তু ইমন আর রিফাত মিলে এক প্রকার জোর করেই ওকে আবার বসিয়ে দিল। এরপর সব ছেলেরা ঈশানের দিকে তাকালো। ঈশান কোন গানটা শুরু করবে সেই অপেক্ষায়। ঈশান চোখ বন্ধ করে গলা খাকারি দিয়ে পুরো দমে গেয়ে উঠল, ব্যাচেলর, আমি ব্যাচেলর, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। আচমকা এই গান শুনে উপস্থিত সব ছেলেরা শুভ্রবাদে যেন নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পেল। রিফাত, তুর্য আর রাসেল সাথে সাথে ঈশানের তালে তাল মিলিয়ে সরাসরি গিয়ে উঠল। এবার যেন ছাদ ফাটার উপক্রম হলো। হৃদিরা হাসি মুখে ছেলেদের এই পাগলামি দেখতে লাগলো। ছেলেরা আরো উচ্চ স্বরে হাততালি দিয়ে গানের পরের অন্তরগুলো গাইতে শুরু করলো। ব্যাচেলর হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই, বাড়িওয়ালা বলে ব্যাচেলরের জায়গা নাই আঙ্কেল, আমি আপনার মেয়ের জামাই হতে আসি নাই, থাকার মতো ছোট্ট খাটো একটা জায়গা চাই। ব্যাচেলর, আমি ব্যাচেলর, বিন্দাস লাইফে কোনো পেন নেই আমার। ছেলেদের গান শেষ হওয়ার পর মেয়েরা সবাই জোরে জোরে হাততালি দিয়ে উঠল। শুভ্রা ঈশানের দিকে তাকিয়ে একটু হেসে বলল, কিন্তু ভাইয়া, আপনি তো চাকরি করেন, আপনি তো আর সে ব্যাচেলার নেই। ঈশান হাত ঝাড়া দিয়ে হেসে বলল, ধুর মিয়া, অত হিসাব মিলাতে এসো না তো। তবে এই গানটা এখন পুরোপুরি না মিললেও বস আসার আগে একদম এই গানের মতোই ছিল আমার জীবনটা। আর কেউ কথা বাড়ালো না। এবার বোতল ঘোরানোর দায়িত্ব নিল ইমন। বোতলটা ভনভন করে ঘুরে একদম সরাসরি শুভ্রের সামনে গিয়ে থামল। শুভ্র পালানোর পথ না দেখে সোজাসুজি ট্রুথ বেছে নিল। ঈশান সবাইকে থামিয়ে দিয়ে শুভ্রের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বেশ গম্ভীর গলায় প্রশ্ন করল, বস, আপনাকে যদি বলা হয় ভালোবাসা মানে এক প্রকার অপরাধ, তবে এই কথার উপর ভিত্তি করে আপনি কি ব্যাখ্যা দেবেন? মুহূর্তের মধ্যে ছাদের উপর এক পিনপতন নীরবতা নেমে এলো। আড্ডার সব হাসি ঠাট্টায় যেন এক নিমিষেই উধাও। সবাই চরম কৌতূহল নিয়ে শুভ্রের দিকে তাকিয়ে আছে। জানতে চাইছে ওর কঠিন মনের মানুষটার ভেতরে ভালোবাসার সংজ্ঞাটা আসলে কেমন। হৃদিও আর চোখে বারবার তাকাচ্ছে শুভ্রের উত্তরের অপেক্ষায়।
শুভ্র কিছুক্ষণ চুপ করে থাকলো। সে ধীর স্থির ভাবে চোখ বন্ধ করলো। তারপর একটা তপ্ত দীর্ঘশ্বাস ছেড়ে ঈশানের দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, ভালোবাসা যে অপরাধ তার সঠিক কোনো ব্যাখ্যা হয়তো আমি দিতে পারবো না, কারণ ভালোবাসা তো আর এক প্রকারের হয় না, ভালোবাসা অনেক রকমের হয়। কারো কাছে ভালোবাসা মানে সুন্দর অনুভূতি, আবার কারো কাছে ভালোবাসা তীব্র ঘৃণা, কারো কাছে ভালোবাসা এক নিছক অপরাধ, কারো কাছে এটা স্রেফ একটা খেলা, আবার কারো কাছে ভালোবাসা মানে অনেক বড় পাপ। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। শুভ্র কয়েক মুহূর্তের জন্য থামলো। ওর দৃষ্টি তখন অজান্তেই হৃদির বিষণ্ণ চেহারার উপর গিয়ে স্থির হলো। হৃদির এই ফোলা গাল আর ফাটা ঠোঁটের দিকে তাকিয়ে শুভ্রের বুকটা যেন একবার কেঁপে উঠল। সে আবার বলতে শুরু করলো, তাকে ভালোবাসা যদি হয় অপরাধ, তবে আমি সেই ভুলের নেব বারে বারে স্বাদ। শুভ্রের এই কাব্যিক আর সাহসী উত্তর শুনে সবাই যেন এক মুহূর্তের জন্য পাথরের মূর্তি হয়ে গেল। হৃদি নিস্তব্ধ হয়ে শুভ্রের চোখের দিকে তাকিয়ে রইল। এই উত্তরটা কি শুধু খেলার খাতিরে, নাকি এটা কোনো এক গোপন স্বীকারোক্তি? ছাদের এই স্নান আলোয় শুভ্রকে আজ এক রহস্যময় প্রেমিকের মতো মনে হচ্ছে। ঈশান জোরে একটা হাততালি দিয়ে উঠল। তুর্য শুভ্রের পিঠে একটা হালকা চাপড় মেরে হাসতে হাসতে বলল, কিরে শালা, প্রেম করছিস লুকিয়ে লুকিয়ে, তাই না? না হলে তোর মুখ দিয়ে এমন রোমান্টিক ডায়লগ বের হওয়ার তো কথা না। শুভ্র এক মুহূর্ত তুর্যের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। তারপর খুব স্বাভাবিক গলায় পাল্টা প্রশ্ন করল, তোকে কে বলল আমি প্রেম করছি? নিজের মন গড়া গল্প বানানো বন্ধ কর। তুর্য দমে না গিয়ে নাসর বান্দার মতো বলল, প্রেম না করলে এত সুন্দর আর গভীর কথা কেন বললি? এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে যেটা তুই লুকাচ্ছিস। শুভ্র এবার কিছুটা বিরক্ত হয়ে গম্ভীর গলায় উত্তর দিল, কথাটা আমার ভালো লেগেছে তাই বলেছি, এর বেশি কিছু না। ফালতু প্রশ্ন করে সময় নষ্ট করবি না, আমি আর কোনো উত্তর দিতে পারবো না। শুভ্রের কড়া মেজাজ দেখে আর কেউ কথা বাড়ানোর সাহস করলো না। সবাই আবার খেলায় মন দিল। একে একে সবার পালা শেষ হলো। কেউ কেউ মজার মজার সব গোপন কথা ফাঁস করলো, আবার কেউ অদ্ভুত সব কাজ করে হাসির রোল তুলল। কিন্তু সবার শেষে বোতলের মুখটা গিয়ে থামলো সরাসরি হৃদির দিকে। হৃদি কি ভেবে যেন জেদের বশে ডেয়ার নিয়ে ফেলল। সাথে সাথে শুভ্র বিদ্যুৎ বেগে বলে উঠল, আমি কাজ দেব, এবার রিদি আমার দেওয়া ডেয়ার পূরণ করবে। শুভ্রের কথা শুনে হৃদির বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। এই লোকটার উপর তো কোনো ভরসা নেই, না জানি কি অদ্ভুত কাজ দিয়ে বসে। হৃদি মনে মনে ভাবল, কেন যে ট্রুথ নিতে গেল না। সে একবার শুকনো ঢোক গিলে অসহায়ের মতো শুভ্রের দিকে তাকালো। শুভ্র ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসিটা ফুটিয়ে তুলল। হৃদির চোখের মনের দিকে তাকিয়ে সে খুব আয়েশ করে বলল, তোর জন্য খুব সহজ একটা কাজ। তুই ওই ছাদের একদম কিনারায় গিয়ে এক পা উপরে তুলে আর দুই কান ধরে টানা 30 মিনিট দাঁড়িয়ে থাকবি। এইটাই তোর জন্য আমার দেওয়া ডেয়ার। শুভ্রের এই অমায়িক আর অদ্ভুত কাজের কথা শুনে উপস্থিত সবার চোখ কপালে উঠল। হৃদি তো বিশ্বাসই করতে পারছে না যে শুভ্র সবার সামনে এমন একটা শাস্তি দিতে পারে। সে এক লাফে দাঁড়িয়ে তীব্র বিস্ময় আর রাগে চিৎকার করে উঠল, কি? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কেন কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকবো? শুভ্র হৃদির আপত্তির তোয়াক্কা না করে একদম পাথরের মতো শক্ত গলায় বলল, কেন দাঁড়িয়ে থাকবি সেটা কোনো প্রশ্নই না। যখন ডেয়ার নিয়েছিস তখন সেটা পালন করা এখন তোর দায়িত্ব। আমার দেওয়া ডেয়ার এটাই, আর তোকে এখন এটাই করতে হবে। কোনো ওজোর আপত্তি চলবে না। শুভ্রের এই অদ্ভুত আর কিছুটা নিষ্ঠুর জেদ দেখে রাসেল পাশে বসে নিচু স্বরে বিড়বিড় করে বলল, এটা কেমন ডেয়ার? এটা তো রীতিমতো টর্চার। রাসেলের কথাগুলো শুভ্রের কানে স্পষ্ট গেল, কিন্তু সে পাত্তাই দিল না। হৃদি এবার রাগে ফেটে পড়ে বলল, এমন কোনো ডেয়ার হয় নাকি? ডেয়ার মানে তো কোনো কাজ করা, কিন্তু আপনি যেটা দিচ্ছেন সেটা তো নির্ঘাত সাজা। আমি তো কোনো অপরাধ করিনি যে আমাকে এভাবে শাস্তি ভোগ করতে হবে। আমি পারবো না আপনার এই আজে বাজে ডেয়ার পালন করতে। শুভ্র এবার একটু আয়েশ করে বসে বাঁকা হেসে বলল, আরে বাবা,
ডেয়ার মানেই তো চ্যালেঞ্জ। আমার কাছে এটাই ডেয়ার, আর তোকে এটাই করতে হবে। আর যদি না পারিস তবে একটা অপশন আছে। ঈদের দিন যত টাকা সালামি পেয়েছিস তার সবটুকু আমাদের দিয়ে দিবি। আমরা সবাই মিলে সেই টাকা দিয়ে গ্র্যান্ড পিকনিক করব। এখন তুই ভেবে দেখ কি করবি। হৃদি এবার মহা বিপদে পড়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছে না এই লোকটা কেন বারবার ওর জমানো সালামির টাকার উপর নজর দেয়। হৃদি রাগী দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে রইল, যেন চোখ দিয়েই ওকে ভস্ম করে দিবে। শুভ্র ঘড়ির দিকে তাকিয়ে আবার তাড়া দিয়ে বলল, রাগী চোখে তাকিয়ে কোনো লাভ নেই মিসেস। এখন কোনটা বেছে নিবি? কান ধরে দাঁড়িয়ে থাকা নাকি টাকাগুলো হাসি মুখে আমাদের হাতে তুলে দেওয়া? সময় মাত্র 5 সেকেন্ড। 1 2 3 4 5। শুভ্র 5 বলার আগে হৃদি চিৎকার করে বলে উঠল, থামুন, দাঁড়াচ্ছি, আমি দাঁড়াচ্ছি। শুভ্র তৃপ্তির হাসি হেসে বলল, গুড চয়েস। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। হৃদির আগে গজগজ করতে করতে ছাদের এক কোণে গিয়ে কান ধরে দাঁড়ালো। শুভ্র দূর থেকে ওকে লক্ষ্য করে আঙ্গুল উঁচিয়ে আবার শাসন করার সুরে বলল, হুম, শুধু কান ধরলে হবে না, এক পা ওপরে তুলতে হবে জলদি। হৃদি রাগের দাঁতে দাঁত চেপে এক পা উপরে তুলে টাল সামলাতে সামলাতে দাঁড়িয়ে রইল। ছাদের বাকি সবাই হা করে হৃদির এই দশা দেখছে। রাসেলের মুখ চুনু হয়ে গেছে, কিন্তু শুভ্রের মুখে তখন এক পৈশাচিক আনন্দের বাঁকা হাসি। সে যেন হৃদিকে শাসন করার এই সুযোগটা খুব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। ছাদের উপর সময় যেন থমকে দাঁড়িয়েছে। একে একে ইমন, তুর্য, রিফাত আর ঈশান আড্ডা শেষ করে নিচে নেমে গেল। রাসেলের ফোনে একটা জরুরি কল আসায় সেও কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে অদৃশ্য হলো। মিহি আর পাখি যখন যাওয়ার তোড়জোড় করছিল, শুভ্রাও ওদের সাথে নিচে নেমে গেল। এখন বিশাল ছাদের উপর নিস্তব্ধ রূপালী জ্যোৎস্নায় শুধু হৃদি আর শুভ্র। হৃদির অবস্থা তখন করুণ। এক পায়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর সারা শরীর থরথর করে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মনে হচ্ছে এখনই বুঝি ও জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে। শুভ্র ধীর পায়ে হেঁটে হৃদির একদম সামনে এসে দাঁড়ালো। ওর ঠোঁটের কোণে এখনো সেই রহস্যময় আর বাঁকা হাসিটা লেগে আছে। হৃদি কাঁপতে কাঁপতে অস্পষ্ট সুরে জিজ্ঞেস করল, কেন এমন করছেন? এই অমানসিক দেয়ার মানে কি? আমি আপনার কি ক্ষতি করেছি? শুভ্র কথা বলল না। সে আরো এক ধাপ এগিয়ে হৃদির খুব কাছে চলে এলো। শুভ্রের তপ্ত নিঃশ্বাস তখন হৃদির মুখের উপর আছড়ে পড়ছে। শুভ্র খুব আলতো হাতে হৃদির কপালে এসে পড়া এলোমেলো চুলগুলো সরিয়ে কানের পিঠে গুজে দিল। তারপর নিচু আর গম্ভীর গলায় বলল, বলেছিলাম না রাসেলের থেকে দূরে থাকতে? ওকে ওভাবে হাসি মুখে আশকারা দিয়ে আমাকে রাগিয়ে দিলে তার ফল কখনো ভালো হবে না। এখন নিজের হাড়ের উপর দিয়ে টের পাচ্ছেন তো ফলটা কতটুকু ভালো হচ্ছে, মিসেস শুভ্র চৌধুরী। শুভ্রের হাতের স্পর্শ আর ওই মিসেস শুভ্র চৌধুরীর ডাকটা শুনে হৃদি যেন বিদ্যুৎ পিষ্ট হলো। শারীরিক ক্লান্তিতে ওর শরীরটা টলমল করে উঠল। হৃদি ভারসাম্য হারিয়ে পেছনের দিকে পড়ে যেতে নিলেই শুভ্র এক ঝটকায় নিজের শক্ত হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে ফেলল। হৃদি টাল সামলাতে না পেরে সরাসরি শুভ্রের চওড়া বুকের উপর আছড়ে পড়ল। দুজনের হৃৎপিণ্ডের ধূপগুগানি তখন এক হয়ে মিশে আছে। শুভ্র ওর কোমর আরো শক্ত করে চেপে ধরে হৃদির চোখের গভীরে তাকিয়ে রইল। হৃদির চোখে তখন জল টলমল অভিমান, আর শুভ্রের চোখে সীমাহীন অধিকারবোধ। হৃদি কোনো রকম একদোলা শ্বাস টেনে নিজের টাল সামলানোর চেষ্টা করল। শুভ্রের হাতের শক্ত বাঁধন ওর শরীরের হাড়গোড় যেন ঘুরিয়ে দিতে চাইছে। হৃদি নিচু স্বরে কাঁপা গলায় বলল, ছাড়েন আমায়, আমি নিচে যাব। অনেক হয়েছে আপনার এই পাগলামি। শুভ্র হৃদির কথার তোয়াক্কা করল না। উল্টো ওর কোমরের উপর নিজের হাতের কাপ আরো শক্ত করে ওকে নিজের শরীরের সাথে একদম লেপ্টে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, যদি না ছাড়ি তাহলে কি করবি তুই? জাস্ট টেল মি। হৃদি অন্ধকারে শুভ্রের ওই ধকধকে চোখের দিকে তাকিয়ে রইল। ওর গলার স্বর ধরে আসছে, তবুও সাহস সঞ্চার করে বলল, ছাড়বেন না কেন?
শুভ্র ঠোঁটের কোণে সেই ভাকা হাসিটা ফুটিয়ে নির্বিকার গলায় বলল, বিকজ ইটস মাই উইশ। আমার ইচ্ছে হয়েছে তোকে এইভাবে ধরে রাখতে, তাই ছাড়বো না। হৃদি এবার ক্ষিপ্ত হয়ে উঠল। সে ঝাঁঝালো গলায় শুধালো, আপনার ইচ্ছেতেই কি সব হবে? আমার কি কোনো নিজস্ব ইচ্ছে নেই? না মানে আপনি কি আমাকে আপনার হাতের পুতুল মনে করেন? আপনি যেভাবে নাচাবেন আমি সেভাবেই নাচবো? ডোন্ট থিঙ্ক সো। শুভ্র এবার হৃদির চিবুকটা এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে ওর একদম মুখের কাছে মুখ নিয়ে এলো। ওদের দুজনের নিঃশ্বাস তখন এক হয়ে মিশে যাচ্ছে। শুভ্র খুব গাঢ় স্বরে হৃদির চোখের মনির দিকে তাকিয়ে বলল, আমার হাতের পুতুল হতে তোর সমস্যাটা কোথায়? ভালোবাসার মানুষের হাতে পুতুল হতে কি খুব বেশি আপত্তি আছে তোর? ইউ নো আই লাভ ইউ। শুভ্রের মুখ দিয়ে বাক্যটা বের হওয়ার সাথে সাথেই সে যেন সংবিত ফিরে পেল। নিজের উপর নিজের রাগ হলো, অতিরিক্ত আবেগে এ কি করে ফেললো সে। শুভ্র মুহূর্তের মধ্যে হৃদির কোমর থেকে হাত সরিয়ে দিয়ে কয়েক ইঞ্চি দূরে সরে দাঁড়ালো। হৃদি কিছু বলার জন্য মুখ খোলার আগেই শুভ্র বেশ কঠোর গলায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো। কিছু বলি নাই আমি, তুই ভুল শুনেছিস। শুনিস নাই তুই কিছুই, তোর কানে পোকা ঢুকেছে। তুই ভুলভাল শুনেছিস। একদম বেশি ভাববি না, জাস্ট কাম ডাউন। শুভ্র নিজের অস্ত্রতা লুকানোর জন্য পকেটে হাত ঢুকিয়ে হৃদির দিক থেকে নজর সরিয়ে নিল। তারপর গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে দ্রুত বলল, আর হ্যাঁ, নিচে নেমে আয়। রাতে ছাদে বেশিক্ষণ থাকিস না, ঠান্ডা লেগে যেতে পারে। আর নেক্সট টাইম আমাকে এভাবে রাগিয়ে দিস না, না হলে আজকের থেকেও দ্বিগুণ খারাপ হবে। বি কেয়ারফুল। বলেই শুভ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না। গটগট শব্দে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে গেল। রাতের নিস্তব্ধ আধারে হৃদি একা ছাদের মাঝখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার চোখ মুখ তখন বিস্ময়ের চরম পর্যায়ে। সে নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, লোকটা কি সত্যি আমাকে আই লাভ ইউ বলল, নাকি আমি সত্যি ভুল শুনলাম? সব কথা তো স্পষ্ট শুনলাম, তাহলে এই শব্দগুলো কি ভুল শোনা সম্ভব? ইটস ইম্পসিবল। আমার যতটুকু ধারণা লোকটা আমাকে আই লাভ ইউই বলেছে। হৃদি উত্তেজনায় যেন কুল কিনারা খুঁজে পাচ্ছে না। হঠাৎ ভালোবাসার মানুষের মুখে এমন একটা বাক্য শোনা যে কতটা অবিশ্বাসের হতে পারে তার হৃদি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তার মন বলছে সে ঠিক শুনেছে, কিন্তু শুভ্রের তাৎক্ষণিক অস্বীকার তাকে দ্বিধায় ফেলে দিয়েছে। মনের ভেতরে এক বিশাল যুদ্ধ শুরু হয়ে গেছে, সত্যি নাকি শুভ্র।